সমুদ্রের বুকে চোখের আড়ালে নীরবে চলা এক ধাওয়া, সপ্তাহের পর সপ্তাহ নজরদারি। হঠাৎ একদিন উত্তর আটলান্টিক মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টার নামল একটি তেলবাহী জাহাজের উপর। জাহাজটির নাম তখন মারিনারা। আগে যার নাম ছিল বেলা ওয়ান। রাশিয়ার পতাকা উঠছিল মাস্তুলে। সেখান থেকেই শুরু হয় নতুন এক আন্তর্জাতিক উত্তেজনা। যুক্তরাষ্ট্রের দাবি এই ট্যাঙ্কারটি ছিল তথাকথিত শ্যাডো ফ্লিটের অংশ, অর্থাৎ এমন জাহাজ যেগুলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহন করে। মার্কিন কর্মকর্তাদের মতে মারিনারা ভেনেজুয়েলা, রাশিয়া ও ইরানের মতো নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর তেল বহন করছিল। শুধু তাই নয়, জাহাজটি নাকি বারবার নাম বদলেছে, রং পাল্টেছে, ট্রান্সপন্ডার বন্ধ রেখেছে যাতে স্যাটেলাইট নজরদারি এড়িয়ে চলা যায়। এই অভিযোগের ভিত্তিতেই যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত জাহাজটি জব্দ করার অনুমতি দেয়। সে আদেশ বাস্তবায়ন করে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড ও সামরিক বাহিনী। অপারেশনটি হয় আন্তর্জাতিক জলসীমায়। এটাই সবচেয়ে বিতর্কিত বিষয়। রাশিয়ার বক্তব্য একেবারেই আলাদা। মস্কোর দাবি এটি ছিল একটি বেসামরিক জাহাজ, আন্তর্জাতিক আইন মেনেই চলছিল। আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার পতাকাবাহী জাহাজে এই ধরনের অভিযানকে তারা বলছে অগ্রহণযোগ্য উস্কানি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে এতে আন্তর্জাতিক নৌ পরিবহন ব্যবস্থা এবং সমুদ্রের স্বাধীনতা মারাত্মক হুমকির মুখে পড়েছে। এই ট্যাঙ্কারে মোট ২৮ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ১৭ জন ইউক্রেনীয়, ৬ জন জর্জিয়ান, ৩ জন ভারতীয় এবং ২ জন রুশ নাগরিক। জাহাজে ওঠার পর যুক্তরাষ্ট্র রুশ ২ নাবিককে আটক করে। এখানেই পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। রাশিয়া সরাসরি যুক্তরাষ্ট্রের কাছে প্রতিবাদ জানায়। বিষয়টি দ্রুত রাজনৈতিক স্তরে পৌঁছে যায়। অবশেষে রাশিয়ার আবেদনের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নেয় আটক ২ রুশ নাগরিককে মুক্তি দেওয়া হবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই সিদ্ধান্তকে স্বাগত জানান এবং প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে ধন্যবাদ দেন। রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবেই রুশ নাগরিকদের মুক্তির নির্দেশ দিয়েছেন। মস্কো এখন দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে। তবে নাবিক মুক্তি পেলেও মূল সংকট কাটেনি, কারণ জাহাজটি এখনও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। রাশিয়ার অভিযোগ, এই অভিযান আসলে একটি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করলো। আজ একটি রুশ জাহাজ, কাল অন্য দেশের। আন্তর্জাতিক জলসীমায় শক্তির জোরে যদি এভাবে জাহাজ দখল করা হয়, তাহলে বৈশ্বিক বাণিজ্য ও নৌ নিরাপত্তা কোথায় দাঁড়াবে? এই ঘটনার সময় উত্তেজনা আরও বেড়ে যায় যখন খবর আসে জাহাজটির আশপাশে একটি রুশ সাবমেরিন এবং একটি যুদ্ধ জাহাজ অবস্থান করছিল। যদিও সরাসরি কোনো সংঘর্ষ হয়নি, তবে পরিস্থিতি যে কতটা স্পর্শকাতর ছিল তা সহজেই বোঝা যায়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এই অভিযানের প্রশংসা করেন। তার ভাষায়, এটি ছিল নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য একটি সুনির্বাচিত ও সমন্বিত অপারেশন। যুক্তরাজ্যও স্বীকার করেছে তারা এই অভিযানে লজিস্টিক সহায়তা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে এটি সম্ভবত প্রথম ঘটনা যেখানে যুক্তরাষ্ট্র সরাসরি একটি রুশ পতাকাবাহী জাহাজ দখল করল। নাবিক মুক্তি হয়তো সাময়িকভাবে উত্তেজনা কমাবে, কিন্তু আসল প্রশ্নটা রয়ে গেল, আন্তর্জাতিক জলসীমায় ক্ষমতার সীমা কোথায়? নিষেধাজ্ঞা মানাতে গিয়ে কি বিশ্ব ধীরে ধীরে সমুদ্রের নতুন সংঘাতের দিকে এগোচ্ছে? মার্কিন হামলা সত্ত্বেও ইরান কি সত্যিই পরমাণু বোমা বানানোর পথে? পরমাণু রহস্য, ট্রাম্পের দাবি বনাম বাস্তব চিত্র। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শুনে হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল ইসরায়েল, কিন্তু আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA বলছে অন্য কথা। তাদের মতে ইরানের পরমাণু বোমা বানানোর ক্ষমতা নাকি কয়েক মাসের মধ্যেই ফিরে আসতে পারে। এটা কি তাহলে ট্রাম্পের এক নিছকই ফাঁকা আওয়াজ ছিল, নাকি ইরানের পরমাণু সক্ষমতা সত্যি অদম্য? ট্রাম্পের দাবি, গুড়িয়ে গেছে সব। গত ১৩ই জুন যখন ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক ঘাঁটিতে হামলা শুরু করে, তখন উদ্দেশ্য ছিল একটাই, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। এরপর যুক্তরাষ্ট্র যোগ দেয় এই হামলায়, তেহরানের ৩টে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তাদের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি নাকি কয়েক বছর পিছিয়ে গেছে। তার কথায় ছিল এক প্রকার আত্মবিশ্বাসের সুর, যেন ইরান আর কখনো পরমাণু বোমা বানানোর কথা ভাবতেও পারবে না।
IAEA এর চমকপ্রদ তথ্য। পুরোটা শেষ হয়নি, কিন্তু এই আত্মবিশ্বাসের মূলে কুঠারাঘাত করলেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার IAEA প্রধান রাফায়েল গ্রোসি। তিনি CBS নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর মারাত্মক ক্ষতি হলেও তা সম্পূর্ণ ধ্বংস হয়নি। গ্রোসি বলেন, আসলে কেউই দাবি করতে পারে না যে সবকিছু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং সেখানে আর কিছুই নেই। তার মতে ইরান এখনও শিল্প এবং প্রযুক্তিগতভাবে এতটাই সমৃদ্ধ যে তারা চাইলে কয়েক মাসের মধ্যেই কয়েকটি সেন্ট্রিফিউজ চালু করতে পারে এবং সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারে। ভাবুন তো, যেখানে ট্রাম্প দাবি করেছিলেন ইরান কয়েক বছর পিছিয়ে গেছে, সেখানে IAEA বলছে কয়েক মাস। এই পার্থক্যটা কি অবিশ্বাস্য নয়? ইউরেনিয়াম রহস্য গেল কোথায়? আরও একটি বড় প্রশ্ন হলো, হামলার আগে ইরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে পেরেছিল কিনা। গ্রোসি এই বিষয়ে অস্পষ্টতা রেখে গেছেন। তিনি বলেছেন, আমরা জানি না এই ইউরেনিয়াম এখন কোথায়। কিছু হয়তো হামলায় ধ্বংস হয়েছে, আবার কিছু সরানোও হয়ে থাকতে পারে। পরে হয়তো বিষয়টি স্পষ্ট হবে। পেন্টাগনের একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদনেও IAEA এর কথার সুর শোনা গেছে। সেখানে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি হয়তো কেবল কয়েক মাস পিছিয়ে দেওয়া গেছে, কয়েক বছর নয়। ভবিষ্যৎ কি? এই তথ্যগুলো থেকে একটা বিষয় স্পষ্ট, ইরানের পারমাণবিক সক্ষমতাকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি। তাহলে কি ট্রাম্পের দাবি ছিল শুধুই রাজনৈতিক কৌশল, নাকি ইরানের সামরিক প্রযুক্তি এতটাই উন্নত যে এমন হামলাতেও তাদের মূল সক্ষমতা অক্ষত থাকে? ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে এসেছে। এখন দেখার পালা, ইরান সত্যি কয়েক মাসের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে কিনা এবং বিশ্ব শক্তিগুলো তখন কি পদক্ষেপ নেয়। পরিস্থিতি কি আরও জটিল হবে, নাকি আলোচনার মাধ্যমে এর সমাধান হবে? ইরান ইসরায়েল উত্তেজনার রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছে ইরানের পরমাণু কর্মসূচি। এবার আর ফোর্দো নয়, বিশ্ববাসীর নজর এখন মধ্য ইরানের ইস্পাহানের ভূগর্ভে। সেখানেই লুকিয়ে আছে তেহরানের সবচেয়ে গোপন এবং দুর্ভেদ্য পারমাণবিক ঘাঁটি, যেখানে রয়েছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের সবচেয়ে বড় মজুদ। ইস্পাহানের গোপন রহস্য। ওয়াশিংটনের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন, ইস্পাহানের এই ঘাঁটিতে ইরান তার ইউরেনিয়ামের প্রায় 60% মজুত করে রেখেছে। মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন, ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলায় যুক্তরাষ্ট্র শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহার করেনি, কারণ এই স্থাপনাটি এতটাই গভীরে যে এই ধরনের বোমাও সেখানে কার্যকর হতো না। মার্কিন সিনেটরদের এক গোপন ব্রিফিংয়ে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। মার্কিন সংবাদ মাধ্যম CNN এই খবর জানায়। মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন, স্থাপনাটির ভেতরের অংশ, যেখানে ইরানের প্রায় 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে, তা এতটাই গভীরে অবস্থিত যে সেগুলো ধ্বংস করা এই বোমার পক্ষেও সম্ভব হতো না। হামলার কৌশল বাংকার বাস্টার নয়, টমাহক। সাধারণত যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান থেকে ফোর্দো ও নাতাঞ্জ স্থাপনার ওপর ডজন খানেক বাংকার বাস্টার ফেলা হলেও ইস্পাহানে কেবল সাবমেরিন থেকে ছোড়া টমাহক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাত করা হয়েছে। এই ভিন্ন কৌশলই বলে দিচ্ছে ইস্পাহানের দুর্ভেদ্যতার গল্প।
জেনারেল কেইনের পাশাপাশি প্রতিরক্ষা সচিব পিট হেগসেট, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর পরিচালক জন র্যাডক্লিফস এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। CIA জানিয়েছে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ইস্পাহান ও ফোর্দোতে অবস্থিত। ডেমোক্রেট সিনেটর ক্রিস মার্ফি সাংবাদিকদের জানিয়েছেন ইরানের কিছু স্থাপনা এতটাই গভীরে যে সেখানে মার্কিন সামরিক হামলার কোনো সক্ষমতাই পৌঁছাতে পারে না। তারা তাদের মজুদের বেশিরভাগ অংশ এমন সব জায়গায় সরিয়ে নিতে সক্ষম হয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের বোমা হামলা কোনো ক্ষতি করতে পারবে না। ইউরেনিয়াম সরানোর বিতর্ক, ট্রাম্পের দাবি বনাম বিশেষজ্ঞদের ধারণা। এদিকে প্রতিরক্ষা সচিব পিট হেগসেট বলেছেন মার্কিন হামলা থেকে রক্ষায় ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নিয়েছে, এমন কোনো গোয়েন্দা তথ্য তার জানা নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন হামলার আগে কোনো ইউরেনিয়াম সরানো হয়নি। 21 জুন ভোরে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর আগে বলা হয়েছিল 3 স্থাপনাতেই 1 ডজনেরও বেশি 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা দিয়ে আঘাত করা হয়েছে। ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি হলেও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কয়েকদিন ধরেই চলছে তুমুল আলোচনা। মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে ট্রাম্প দাবি করলেও এক প্রাথমিক গোয়েন্দা প্রতিবেদনে এই দাবির ব্যাপারে সন্দেহ পোষণ করা হয়। বিশেষজ্ঞরাও ধারণা করেছেন ইরান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোথাও সরিয়ে নিয়ে থাকতে পারে। এমনকি ইরানের একজন কর্মকর্তাও বলেছেন তারা আগেই সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী YAF আবারও ইসরায়েলকে বড়সড় ধাক্কা দিয়েছে। এবার তাদের জুলফিকার ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে বীর শেবার একটি সংবেদনশীল ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে। এই হামলা ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন বীর শেবাতে একটি স্পর্শকাতর ইসরায়েলি সামরিক স্থানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এটি ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের সামরিক সহায়তার এক নতুন মাত্রা যোগ করেছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই প্রথম ইয়েমেনি বাহিনী প্রকাশ্যে স্বীকার করল যে তারা ইয়েমেনি ভূখণ্ড থেকে প্রায় 2243 কিলোমিটার দূরে অবস্থিত বীর শেবাতে জুলফিকার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলার পরিসর এবং নির্ভুলতা সামরিক বিশ্লেষকদের অবাক করে দিয়েছে। এই হামলার গুরুত্ব কেবল এর বিশাল পাল্লার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ইসরায়েলের বহুস্তরযুক্ত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক, যার মধ্যে রয়েছে আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেম, এড়িয়ে ক্ষেপণাস্ত্রটির সফল আঘাত হানার ঘটনাও এর গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে বীর শেবা আরাদ অঞ্চল এবং মৃত সাগরের কিছু অংশে সাইরেন বেজে ওঠে এবং এর কিছুক্ষণ পরেই একটি বিস্ফোরণের খবর পাওয়া যায়। যদিও ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন যে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে, তবে এর পরপরই সাইরেন বেজে ওঠা এবং বিস্ফোরণের খবর তাদের দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। ক্ষেপণাস্ত্রটি থামাতে ইসরায়েলের ব্যর্থতা তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্রমবর্ধমান দুর্বলতা, বিশেষত দক্ষিণ দিক থেকে আসা হুমকির বিরুদ্ধে স্পষ্ট করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন ক্ষেপণাস্ত্রের গতিপথের সমতলতা, অপ্রত্যাশিত উৎক্ষেপণ কোণ এবং ইন্টারসেপ্টর মজুদের ওপর চাপ এর পেছনে কাজ করেছে। প্রতিরক্ষা প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের প্রযুক্তিগত উন্নত ব্যবস্থাও ইয়েমেন, লেবানন এবং ইরান সহ একাধিক ফ্রন্ট থেকে উৎক্ষেপিত দূরপাল্লার নির্ভুল অস্ত্রের সামনে ক্রমশ চ্যালেঞ্জের মুখে পড়েছে। জেনারেল সারি জানিয়েছেন এই সর্বশেষ অভিযানটি গাজার ফিলিস্তিনিদের সমর্থনের একটি বৃহত্তর প্রচারণার অংশ। গত সপ্তাহেও ইয়েমেনি বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে বীর শেবা, ইয়াফা এবং হাইফায় ইসরায়েলি সামরিক ও কৌশলগত স্থাপনাগুলিতে একাধিক হামলা চালিয়েছে। সারির দাবি অনুযায়ী এই সব হামলা তাদের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করেছে এবং তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছে। সারি দৃঢ়ভাবে বলেছেন অনুগত ইয়েমেন কখনোই ফিলিস্তিনি জনগণের প্রতি তার ধর্মীয়, নৈতিক এবং মানবিক বাধ্যবাধকতা ত্যাগ করবে না, পরিণতি যাই হোক না কেন।
তিনি পুনরায় নিশ্চিত করেছেন যে ইসরায়েলি আগ্রাসন শেষ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত গাজার সাথে সংহতি জানিয়ে সামরিক অভিযান অব্যাহত থাকবে। সম্প্রতি ইয়েমেনি সশস্ত্র বাহিনী প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও মোতায়েন করেছে। 2023 সালের নভেম্বরে লোহিত সাগরে ইসরায়েল ও মার্কিন সমর্থিত নৌযানে হামলা শুরু করে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। এরপর যুক্তরাষ্ট্র ইসরায়েল দফায় দফায় ইয়েমেনে হামলা চালালেও তাদের তৎপরতা থামানো যায়নি। গোষ্ঠীটি ইরান সমর্থিত। ইরানের স্বার্থে পশ্চিমাদের সঙ্গে প্রক্সি যুদ্ধে লিপ্ত তারা। কেন ইরানকে হারানো ইসরায়েলের জন্য প্রায় অসম্ভব? একদিকে ইসরায়েলি মিসাইল উড়ে এসেছে ইরানে, অন্যদিকে ইরানি মিসাইল আছড়ে পড়েছে আইডিএফ ও মোসাদের দফতরে। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও উভয় দেশ একে অপরের উপরে ঝাঁপিয়ে পড়েছে। এর মধ্যেই ইরান জোর দিয়ে বলছে তাদের হারানো ইসরায়েলের পক্ষে এক প্রকার অসম্ভব। কিন্তু কেন? বিশেষজ্ঞরা এমন 7টি কারণ উল্লেখ করেছেন যার জন্য ইরানকে পরাজিত করা ইসরায়েলের পক্ষে খুবই কঠিন। হরমুজ প্রণালী। দক্ষিণ ইরানের সীমান্ত ঘেঁষা হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। মাত্র 33 কিলোমিটার চওড়া এই পথ দিয়েই বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। এর গুরুত্ব এতটাই যে বিশ্লেষকরা এটিকে পৃথিবীর রক্তনালী বলে থাকেন। এই প্রণালীর আশপাশের 7টি দ্বীপ ইরানের নিয়ন্ত্রণে, যা তাদের এক অনন্য ভূ রাজনৈতিক শক্তি এনে দিয়েছে। ইরান ইতোমধ্যে এই জলপথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে, যা পশ্চিমা দেশগুলোকে রীতিমতো আতঙ্কিত করে তুলেছে। এই প্রণালী বন্ধ হলে বৈশ্বিক অর্থনীতিতে ভয়াবহ প্রভাব পড়বে, যা ইরানকে একটি শক্তিশালী দর কষাকষির ক্ষমতা এনে দিয়েছে। ব্যালিস্টিক ও ড্রোনের অপ্রতিরোধ্য শক্তি। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 2000 কিলোমিটার। এর মানে হলো শুধু ইসরায়েল নয়, ইউরোপের যে কোনো লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে ইরানি মিসাইল। এছাড়া ইরান সস্তায়, শক্তিশালী ও কার্যকর ড্রোন বানিয়ে ব্যাপক সাড়া ফেলেছে। প্রকৃতি ইরানের দুর্গ। পাহাড় ও মরুভূমি, প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর ইরান যেন নিজেই এক দুর্ভেদ্য দুর্গ। পশ্চিম ও দক্ষিণ সীমান্ত জুড়ে জাগ্রস পর্বতমালা দেশটিকে রক্ষা করে চলেছে। এই পাহাড় এতটাই দুর্গম যে ওই দিক থেকে হামলা প্রায় অসম্ভব। উত্তরেও রয়েছে প্রতিরক্ষামূলক আলবর্জ পর্বতমালা। অন্যদিকে ইরানের রয়েছে মূল্যবান খনিজ সম্পদ, যেমন ইউরেনিয়াম, সোনা, রূপা আর দস্তা। পাহাড় পেরিয়ে কেউ ইরানে ঢুকতে পারলেও সামনে পড়বে লুত মরুভূমি, যা পৃথিবীর অন্যতম ভয়ানক গরম জায়গা। তাই এই অঞ্চল দিয়ে সৈন্য ও রসদ পাঠানো কার্যত অসম্ভব। প্রকৃতি নিজেই ইরানের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যূহ। বিশ্বস্ত মিত্রদের সমর্থন। ইরানের সঙ্গে রাশিয়া ও চীনের সম্পর্ক বেশ ভালো। রুশ গোয়েন্দা বাহিনী ইরানকে অনেকটাই সাহায্য দেয়, যা তাদের সামরিক সক্ষমতাকে আরও বাড়িয়ে তোলে। সম্প্রতি চীনও এই বিষয়ে মুখ খুলেছে, যা ইরানের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে। তেলের অফুরন্ত ভাণ্ডার। বিশ্বে মোট উৎপাদিত তেলের একটি বড় অংশ ইরান উৎপাদন করে। ইরানের তেল ও প্রাকৃতিক গ্যাস মজুদের পরিমাণ যথাক্রমে বিশ্বের মোট রিজার্ভের 10 ও 15%। এই বিশাল মজুদ তাদের অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে অন্য অনেক দেশের থেকে এগিয়ে রেখেছে। এটি তাদের উপর চাপ সৃষ্টি করা কঠিন করে তোলে, কারণ বিশ্বের জ্বালানি বাজারে ইরানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ছায়াযুদ্ধের শক্তিশালী জাল। ইরানের একটি বড় শক্তি হলো তার প্রক্সি জাল। ফিলিস্তিনে হামাস, লেবাননে হিজবুল্লাহ, সিরিয়ার প্রতিরোধ গোষ্ঠী, ইরাকের প্রতিরোধ গোষ্ঠী এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সমর্থন দিয়ে থাকে ইরান। এই নেটওয়ার্কের ওপর নির্ভর করে ইরান ইসরায়েলের মতো দেশের ওপর চাপ বাড়াতে পারে। এটি ইরানকে সরাসরি যুদ্ধে না জড়িয়েও বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তারের সুযোগ দেয়, যা তাদের সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। 3 মহাদেশের সংযোগস্থলে কৌশলগত অবস্থান। ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা, এই 3টি মহাদেশের সংযোগস্থলে ইরানের অবস্থান। দেশটির রয়েছে 3টি গুরুত্বপূর্ণ জলসীমা। উত্তরে কাস্পিয়ান সাগর এবং দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর। গত 500 বছর ধরে একই সীমান্ত নিয়ে টিকে রয়েছে দেশটি। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যারা ইরানকে দখল করতে চায়নি, কিন্তু বারবারই ব্যর্থ হয়েছে এই ভৌগোলিক অবস্থানের জন্যই। এই কৌশলগত অবস্থান ইরানকে এক অজেয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
সম্প্রতি ইরান ইরাক সীমান্তের কাছে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। ইরানের নতুন এবং অত্যাধুনিক মাজিদ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে একটি ইসরায়েলি IAI হেরন ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই ঘটনা ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান প্রক্সি যুদ্ধের এক গুরুত্বপূর্ণ মোড়, যা তেহরানের সামরিক প্রযুক্তিতে অভাবনীয় অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। রিপোর্ট বুলগেরিয়ান মিলিটারির। এক দশকের গোপন যুদ্ধ। ইসরায়েল ও ইরানের মধ্যে দশক ধরে এক গোপন যুদ্ধ চলে আসছে, যেখানে উভয় দেশ একে অপরের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে নজরদারি এবং হামলা চালিয়ে আসছে। এই লড়াইয়ে ইসরায়েল হেরনের মতো ড্রোনগুলোর উপর অনেক বেশি নির্ভরশীল, যা নজরদারি ও হামলার জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে ইরান তার আকাশসীমা রক্ষার জন্য বিমান প্রতিরক্ষায় ব্যাপক বিনিয়োগ করেছে। এই উত্তেজনাপূর্ণ আঞ্চলিক সংঘাতের মধ্যে মাজিদ ব্যবস্থার মাধ্যমে হেরন ড্রোন ভূপাতিত করাটা ইরানের জন্য এক বিরাট সাফল্য। এটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা প্রমাণ করে এবং ইঙ্গিত দেয় যে ইরান এখন অত্যাধুনিক বিমান হুমকি মোকাবিলায় আরও পারদর্শী হয়ে উঠেছে। এই ঘটনা বৃহত্তর ভূ রাজনৈতিক গতিশীলতাকেও প্রতিফলিত করে, কারণ এই অস্থির অঞ্চলে উভয় দেশই নিজেদের প্রভাব বিস্তারের জন্য প্রতিযোগিতা করছে। মাজিদ, ইরানের নতুন প্রতিরক্ষা শক্তি আরাস কৌশলগত যানে স্থাপিত ইরানের মাজিদ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির নিম্ন এবং মাঝারি উচ্চতার আকাশ হুমকি মোকাবিলায় সক্ষমতা বাড়িয়েছে। এই ব্যবস্থায় AD-08 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, যার পাল্লা প্রায় 8 থেকে 10 কিলোমিটার। নির্ভুল লক্ষ্যবস্তুর জন্য এটি ইলেকট্রো অপটিক্যাল এবং রাডার নির্দেশনার এক অসাধারণ সমন্বয় ব্যবহার করে। 2019 সালে মার্কিন গ্লোবাল হককে ভূপাতিত করে সেভন ঘোরদাদ ব্যাপক পরিচিতি লাভ করেছিল, কিন্তু মাজিদ সিস্টেম গতিশীলতা এবং দ্রুত স্থাপনার উপর জোর দেয়। মাজিদ অপারেটররা ড্রোন এবং কম উচ্চতায় উড়ন্ত বিমান থেকে গুরুত্বপূর্ণ অবকাঠামো বা মোবাইল সামরিক ইউনিটগুলোকে দ্রুত রক্ষা করতে পারে। নিষেধাজ্ঞার কারণে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ইরানের প্রতিরক্ষা শিল্প দেশীয়ভাবে উন্নত উপাদানগুলির উপর নির্ভর করে নিজেদের প্রকৌশলগত স্থিতিস্থাপকতা প্রদর্শন করেছে। মাজিদের কম্প্যাক্ট ডিজাইন এটিকে ইরানের স্তরযুক্ত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের সাথে সহজেই একীভূত হতে সাহায্য করে, যা দীর্ঘপাল্লার সিস্টেমগুলোর পরিপূরক হিসেবে কাজ করে। 6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা এটিকে হেরনের মতো মাঝারি উচ্চতার দীর্ঘ সহনশীল ড্রোনগুলোর বিরুদ্ধে বিশেষভাবে কার্যকর করে তোলে। তবে উন্নত বিদেশি প্রযুক্তি ব্যবহারের সীমাবদ্ধতা আরও পরিশীলিত হুমকির বিরুদ্ধে এর কার্যকারিতা কমিয়ে দিতে পারে। তবুও মাজিদ আঞ্চলিক সংঘাতে UAV এর ক্রমবর্ধমান প্রসারকে মোকাবিলা করে বিমান প্রতিরক্ষায় স্বয়ংসম্পূর্ণতার জন্য ইরানের অনুসন্ধানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। হেরনের বিরুদ্ধে এর সফল ব্যবহার এর ব্যবহারিক নির্ভরযোগ্যতা নির্দেশ করে, যদিও এর পূর্ণ ক্ষমতা এখনও পর্যালোচনার অধীনে। IAI হেরন। ইসরায়েলের গোয়েন্দা বাহু ইসরায়েলের IAI হেরন, যা মাটার্স 1 নামেও পরিচিত, দেশটির অনুসন্ধান এবং আক্রমণ ক্ষমতার ভিত্তিপ্রস্তর হিসেবে কাজ করে। এই ড্রোন প্রায় 30,000 ফুট উচ্চতায় 45 ঘন্টা পর্যন্ত আকাশে ভেসে থাকতে পারে। উন্নত ইলেকট্রো অপটিক্যাল সেন্সর, সিনথেটিক অ্যাপারচার রাডার এবং যোগাযোগ রিলে দিয়ে সজ্জিত এই ড্রোন বিশাল দূরত্বে রিয়েল টাইম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। ইরানের প্রেক্ষাপটে IDF প্রায়শই সামরিক এবং পারমাণবিক স্থাপনা পর্যবেক্ষণের জন্য হেরন মোতায়েন করে, যা কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে। IDF মুখপাত্র নিশ্চিত করেছেন যে 298 নম্বর ড্রোনের ক্ষতি একটি ধাক্কা, কিন্তু এটি কোনো গুরুতর আঘাত নয়। একটি জাতি জানে প্রতিটি নিঃশ্বাসের পাশে লুকিয়ে আছে ষড়যন্ত্রের ছায়া, তবু পায়ের নিচের মাটি তারা কারো দখলে যেতে দেয় না। তেহরান যেন শ্বাস নেয় আগুনে, কথা বলে বজ্রের তালে। সেখানে নেতৃত্ব মানে প্রতিজ্ঞার প্রতিচ্ছবিও, সেখানে প্রতিশোধ মানে অগ্নিকাথা। এই যুদ্ধের গল্পে গর্বে ফেটে পড়া ইসরায়েল কি নিঃশব্দ, আর যুক্তরাষ্ট্রকে দিগ্ভ্রান্ত এক সম্রাট যার কূটনীতি পথ হারিয়েছে মরুভূমির বালিতে। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তারা দাবি করেছেন ইরান সাম্প্রতিক সংঘাতে নিজেদের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে এবং ভবিষ্যতে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নিতে প্রস্তুত।
ইরানের বিজয় দাবি এবং ইসরায়েলের ক্ষয়ক্ষতি। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি জোর দিয়ে বলেছেন যে ইরান সর্বশেষ সংঘাতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয়ের বিরুদ্ধেই বিজয়ী হয়েছে। তিনি দাবি করেছেন ইরানের সামরিক বাহিনী শত্রুদের প্রধান সামরিক, কৌশলগত এবং গবেষণা কেন্দ্রগুলিকে টার্গেট করে তাদের ছাই করে দিয়েছে। মুসাভি অভিযোগ করেছেন ইসরায়েল ক্ষতির চিত্র প্রকাশে কঠোর সেন্সরশিপ আরোপ করেছে, কারণ ক্ষয়ক্ষতি ছিল উল্লেখযোগ্য এবং উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমগ্র সত্তা জুড়ে বিস্তৃত। তিনি ব্যঙ্গ করে বলেছেন শত্রুদের অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দখলকৃত অঞ্চলকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং বসতি স্থাপনকারীদের বাংকারে যাওয়া ছাড়া আর কোনো আশ্রয়স্থল ছিল না। পারমাণবিক স্থাপনার ওপর আক্রমণের পাল্টা জবাব। ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে আমেরিকান হামলার প্রতিক্রিয়ার বিষয়ে মুসাভি স্পষ্টভাবে জানিয়েছেন প্রতিশোধ নেওয়া তেহরানের যে কোনো আক্রমণকারীর মোকাবেলা করার লৌহ সংকল্পের একটি স্পষ্ট প্রদর্শন। তার এই মন্তব্য ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে চলমান উদ্বেগের মধ্যে আরও উত্তেজনা সৃষ্টি করেছে। মুসাভি তার বক্তব্য শেষ করেছেন একটি চরম হুঁশিয়ারি দিয়ে। শত্রুরা যদি আরেকটি কৌশলগত ভুল করে তাহলে তাদের ইতিহাসের রাস্তা কুড়ে নিক্ষেপ করা হবে। এই উক্তিটি ইরানের দৃঢ় সংকল্পের বহিঃপ্রকাশ এবং এর শত্রুদের জন্য একটি স্পষ্ট বার্তা। একইভাবে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এর কমান্ডার ইন চিফ মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরও ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরানের দৃঢ় প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন ইরান 12 দিনে যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল সেভাবেই তারা তীব্রভাবে প্রতিশোধ নেবে যদি শত্রুরা আবার ভুল করে। পাকপুর আরও বলেছেন ইরানের নেতৃত্ব কখনোই এই নৃশংস শত্রুর ওপর আস্থা রাখেনি এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করা একটি অআলোচনাযোগ্য কর্তব্য। ইরানের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রথম দিনে মেজর জেনারেল হোসেন সালামির মৃত্যুর পর IRGCর সাবেক স্থলবাহিনীর কমান্ডার পাকপুরকে IRGCর নতুন কমান্ডার ইন চিফ হিসেবে নিযুক্ত করা হয়। এই নেতৃত্ব পরিবর্তন সম্ভবত ইরানের সামরিক কৌশলে নতুন মাত্রা যোগ করবে। বিজ্ঞানীদের হত্যা করে জ্ঞানকে হত্যা করা যায় না, তার প্রমাণ ইরান। দেশটি নিজেদের তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের সামরিক গর্বের প্রতীক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে দিয়েছে। টানা হামলা করে ইসরায়েলকে পুরোপুরি অসহায় ও নাজেহাল করে ছাড়ে ইরানি সামরিক বাহিনী। ইতিহাস বহুবার দেখিয়েছে যুক্তরাষ্ট্রের মতো কিছু পশ্চিমা দেশ প্রাচ্যের দেশগুলোর সঙ্গে যুদ্ধে জড়িয়ে তাদের নীতি চাপানোর সময় গোলমাল বাঁধিয়ে ফেলে। পশ্চিমা শিবির প্রাচ্যের নিজস্ব ক্ষমতা ঠিকভাবে বুঝতে ব্যর্থ হয় বলে মনে করে ইরান। দেশটি মনে করে গত 40 বছরে তাদের সবচেয়ে বড় অর্জন হলো পূর্ণ স্বাধীনতা এবং স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠা।